প্রিয় শিক্ষার্থীরা, এইচটিএমএল এর দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আজকে লেকচারে আমরা শিখব আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে, ডোমেন নেম কি, ডোমেন কিভাবে কাজ করে, বা এই সংক্রান্ত যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব। তো চলো আমরা আমাদের টপিক শুরু করি। তো প্রথম টপিক হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। স্যার, আইপি মানে কিন্তু ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। দ্যাট মিনস একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস বা নেটওয়ার্কে সংযুক্ত কোনো ডিভাইসের একটা নির্দিষ্ট যে ঠিকানা থাকে, যে ঠিকানা কিন্তু অন্য কারোর সঙ্গে কখনো মিলবে না, সেই ঠিকানাকে কিন্তু স্যার আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি। এখানে ইন্টারনেট প্রোটোকল মানে কিন্তু স্যার আমাদের নিরাপত্তা। ঠিক আছে, প্রোটোকল মানে বোঝায় কি? নিরাপত্তা। আর এই প্রোটোকলটা বা এই নিরাপত্তাটা কোথায় কোথায় থাকে বা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়? প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো নেটওয়ার্কিং ডিভাইস আছে সেগুলো কিন্তু এই আইপি অ্যাড্রেস থাকবে। ইভেন যদি আমরা ধরি আমাদের মোবাইলে কিন্তু স্যার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। এখন এই আইপি অ্যাড্রেসটা, ধরো আমি এখানে একটা আইপি অ্যাড্রেস লিখি, শূন্য। এই আইপি অ্যাড্রেসটা স্যার অংশ কিন্তু মোট দুইটা। একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। আইপির ক্ষেত্রে প্রথম অর্ধেক অংশ হতে পারে স্যার নেটওয়ার্ক অংশ, আর অর্ধেক অংশ হতে পারে হোস্ট অংশ। কিছু ক্ষেত্রে কম এবং বেশিও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের আইপি কিন্তু প্রকারভেদ স্যার দুই প্রকার। আইপি কিন্তু দুই প্রকারের। একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 মানে কিন্তু স্যার আইপি ভার্সন 4, আর V6 মানে আইপি ভার্সন 6। এখন IPv4টা আসলে কি এবং কিভাবে কাজ করে চলো আমরা দেখি। দেখো এখানে আমরা কিন্তু প্রথমেই বলেছি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ঠিক আছে। এখন আইপিটা হচ্ছে একটা, যখন আমরা আইপি এখানে উল্লেখ করে দিব, যেমন এখানে একটা আইপি আছে ধরো, এই আইপিটার স্যার প্রত্যেকটা যে অংশ আছে এখানে 216, 27, 61 এবং 37, এগুলোকে বলা হয় স্যার অক্টেট। কি বলা হয় স্যার? অক্টেট। তাহলে এই আইপির জন্য মোট 4টা অংশ বা 4টা অক্টেট থাকে। প্রত্যেকটা অংশকে একটা করে স্যার অক্টেট বলা হয়, ঠিক আছে। এখন এই অক্টেট অংশে হচ্ছে 8 বিট বা 32 বিট প্রয়োজন। 8 বিট বলতে স্যার প্রত্যেকটা অক্টেটের কিন্তু আমাদের 8 বিট, তাহলে 4টা অক্টেট মিলে স্যার আমাদের কিন্তু 32 বিট হবে। তাহলে স্যার IP4 কিন্তু আমাদের 32 বিট, মনে রাখতে হবে। আচ্ছা, তো IP4 সাধারণত স্যার ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। ডেসিমাল ফরম্যাট বলতে 0 থেকে যে 9 সংখ্যা আছে, এই 10টা সংখ্যা দিয়ে কিন্তু আমাদের IPv4 লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন স্যার IPv4 মোট কতগুলো সংখ্যা বা কতগুলো অদ্বিতীয় সংখ্যা তার মধ্যে রাখতে পারে? মনে রাখবে IPv4 মোট 232টা সেট অথবা মোট এতগুলো সংখ্যা। এখন স্যার আমরা কি এই সংখ্যাটা মুখস্থ রাখবো? না স্যার, মুখস্থ রাখবো না। আমরা যদি 232 বিট মনে রাখি বা 232টা অদ্বিতীয় সংখ্যা মনে রাখি, তাহলে কিন্তু এই 2কে আমরা 232 দিয়ে পাওয়ার করলে কিন্তু স্যার আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাবো, ঠিক আছে স্যার। ওকে, এখন আরেকটা এখানে মনে রাখার বিষয় হচ্ছে IPv4 এ কিন্তু স্যার প্রত্যেকটা অক্টেটের মাঝখানে একটা করে ফুল স্টপ দিব, ঠিক আছে। একটা করে ফুল স্টপ বা একটা ফোঁটা চিহ্ন আমরা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসো IPv6। IPv6 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ঠিক আছে। আমরা স্যার এখানে খেয়াল রাখবো, আগের IPv4 এ কিন্তু আমরা এখানে মোট 4টা অক্টেটে ভাগ করতাম, তাই না? 4টা অক্টেটে ভাগ করতাম এবং প্রতি অক্টেটের মান ছিল স্যার কত বিট? 8 বিট। IPv6 এ স্যার এখানে আমি 8টা অংশ বা 8টা অক্টেটে ভাগ করব এবং প্রত্যেকটা অংশ স্যার 16 বিট করে, ঠিক আছে। মোট হচ্ছে 128 বিট প্রয়োজন হবে, ঠিক আছে। মোট 128 বিট প্রয়োজন হবে। আর IPv6টা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে লিখতে হয়, ঠিক আছে। আর IPv4 কিন্তু আমরা স্যার ডেসিমাল সংখ্যা দিয়ে লিখতাম, ওকে। তো এখানে আমি একটা IPv6 এর এক্সাম্পল লিখে রেখেছি। দেখো এখানে অনেকগুলো অক্টেট আছে। কয়টা অক্টেট আছে? মোট 8টা অক্টেট আছে। প্রত্যেকটা অক্টেটের মাঝখানে কিন্তু স্যার একটা করে কোলন চিহ্ন। স্যার এখানে খেয়াল রাখতে হবে, IPv4 এ কিন্তু আমাদের প্রত্যেকটা অক্টেটের মাঝখানে কিন্তু আমরা স্যার ফোঁটা চিহ্ন দিতাম বা দশমিক দিতাম, বাট এখানে কিন্তু স্যার আমরা একটা করে কোলন দিব, ঠিক আছে, কোলন দিব। আর এই আইপি গুলোর মাঝখানে যদি অনেকগুলো জিরো থাকে, আমরা কিন্তু সেগুলো স্যার বাদ দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে শূন্যগুলো আমরা বাদ দিতে পারি, ওকে। বাদ দিয়ে আমরা এখানে এটাকে এভাবেও লিখতে পারি, ওকে। আচ্ছা, এবার IPv6 দ্বারা মোট এতগুলো ক্যারেক্টার বা এতগুলো সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে পাওয়ার করি স্যার কত আসে? 340 উনডেসিলিয়ন, ঠিক আছে। এটা অনেক বড় সংখ্যা স্যার। তুমি ঠিক একইভাবে 2কে তুমি যদি 2128 দিয়ে পাওয়ার করো, তাহলে কিন্তু স্যার তুমি এই সংখ্যাটা পাবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যা পরিমাণ অদ্বিতীয় অ্যাড্রেস সে কিন্তু স্যার তৈরি করতে পারে।
এখন আসো আমরা এই আইপিটাকে কতগুলো ক্লাসে ভাগ করতে পারি। স্যার এখানে ক্লাসে ভাগ করার আসলে বিষয়টা কি জিজ্ঞাসা করতেই পারে, তোমার মনে প্রশ্ন হতে পারে। ক্লাস হচ্ছে স্যার একটা আইপি তার নিরাপত্তা কেমন সেই নিরাপত্তার উপর বেস করে কিন্তু আমরা এখানে আইপি কে কয়েকটা ক্লাসে ভাগ করেছি। আমরা কিন্তু আইপিটাকে মূলত 5টা ক্লাসে ভাগ করতে পারি, ক্লাস এ, বি, সি, ডি এবং হচ্ছে ই। ঠিক আছে, তো এখানে ক্লাস এ আছে। দেখো আমরা কিন্তু স্যার শুরুতে বলেছিলাম একটা আইপি বা একটা আইপির যে অক্টেট গুলো আছে সেই অক্টেটের অর্ধেক অংশ পরিমাণ হতে পারে নেটওয়ার্ক অংশ আর অর্ধেক হতে পারে কিন্তু স্যার হোস্ট অংশ, তাই না? আচ্ছা এখানে দেখো এখন আমরা যদি একটু নর্মালি বুঝি, ধরো যে আমাদের এলাকার যে পোস্টাল কোড থাকে স্যার, ধরো হচ্ছে 1232, আবার 1236, 1230, তাই না? এখন স্যার এখানে তুমি খেয়াল করলে বুঝবে যে আমাদের কিন্তু স্যার পরিবর্তন হচ্ছে কোন সংখ্যাটা, 1236, 36, 32, 30 কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু এই 1200 কিন্তু স্যার ফিক্স থাকছে, তাই না? ঠিক এইখানেও ব্যাপারটা এরকম। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বা ক্লাস এ এর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে অক্টেটটা স্যার, এই প্রথম অক্টেটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অক্টেট এবং পরের 3টা অক্টেট স্যার হচ্ছে আমাদের হোস্ট অক্টেট। নেটওয়ার্ক অক্টেট কিন্তু স্যার ওই 1200-র মতো কখনো পরিবর্তন হয় না, অলওয়েজ ফিক্স থাকে। শুধুমাত্র আমাদের পরিবর্তন হয় হচ্ছে হোস্ট অক্টেটটা। আমরা জানি একটা আইপি যত পরিবর্তন হতে পারবে বা পরিবর্তনশীল হবে তত কিন্তু তার নিরাপত্তা আরো বেশি জোরদার হবে, তাই না? আচ্ছা এখানে তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস এ। এখন আসো ক্লাস বি তে। তো যেহেতু ক্লাস এ একটু হাই ক্লাস, তো ক্লাস বি তার থেকে একটু ডাউনগ্রেডেড হবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে দেখো এর অর্ধেক অক্টেট পরিমাণ হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক অংশ, এবং পরেরটা কিন্তু আমাদের স্যার হোস্ট আইডি বা হোস্ট অংশ, তাই না? তো এইখানে এই 2টা অক্টেট আমাদের ফিক্স থাকবে, আমাদের কিন্তু এই 2টা হোস্ট আইডি কিন্তু বা অক্টেট কিন্তু আমাদের পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা আবার যদি আমি ক্লাস সি দেখি স্যার, ক্লাস সি এ তুমি দেখবা স্যার প্রথম 3টা অক্টেট কিন্তু স্যার নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, তার মানে কি এইটা নিরাপত্তা বি এর থেকেও অনেক বেশি কম, যার ফলে প্রথম স্যার 3টা অক্টেটই কিন্তু আমাদের ফিক্সড, শুধুমাত্র পরের অক্টেটটা স্যার আমাদের পরিবর্তনশীল, তাই না? পরের অক্টেটটা পরিবর্তনশীল। এই ক্লাস সিতে নেটওয়ার্কের নিরাপত্তা থাকলেও কিছুটা দুর্বল বা অনেকটাই দুর্বল ক্লাস এ এবং বি এর থেকে। এখন যদি আমি ক্লাস ডি এবং ই বলি স্যার, ক্লাস ডি এবং ই এর নিরাপত্তা বেস আসলে একদমই জিরো, বা যে সকল ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো নিরাপত্তা প্রয়োজন হয় না তারা কিন্তু ক্লাস ডি এবং ই। যেমন আমরা বিভিন্ন এফটিপি সার্ভার ব্যবহার করি, যেগুলো আমাদের নিজস্ব সার্ভার, সেগুলো কিন্তু স্যার কোনো নিরাপত্তা বেষ্টনী থাকে না বা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে ক্লাস ডি অথবা ক্লাস ই এর আইপিতে বিভক্ত করি। স্যার এখন দেখো ডোমেইন নেম। ডোমেইন নেম কি জিনিস? আমরা জানি একটা ওয়েবসাইটের যে নাম থাকে বা স্বতন্ত্র নাম থাকে, যে নামটা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে থাকে না, এই নামটা কিন্তু স্যার আমরা ডোমেইন নাম বলতে পারি, তাই না? এখন স্যার ডোমেইন এবং আইপির একটা কিন্তু সম্পর্ক আছে। কি সম্পর্ক স্যার? যেমন আমি তোমাকে একটা যদি একটা এক্সাম্পল দেই, বেসিক এক্সাম্পল, যেমন ধরো কেউ যদি একটা বাড়ি করে, সেই বাড়ি কিন্তু স্যার আগে কিন্তু কেউ নাম ফিক্সড করে রাখে না, তাই না? আগে কি হয়, ওই বাড়িটার ঠিকানা কোথায় বা বাড়িটা কোথায় অবস্থিত সেটা কিন্তু আগে চিহ্নিত করা হয়, তারপরে কিন্তু স্যার সেই বাড়ির নামকরণ করা হয়, তাই না? ঠিক এখানেও ব্যাপারটা কিন্তু সেম। একটা ওয়েবসাইট যখন আমরা লঞ্চ করি বা তৈরি করি, তখন আমরা যে হোস্টিং এর মধ্যে সেটাকে রাখি, সেই হোস্টিং এর একটা ঠিকানা লাগে, ওই ঠিকানায় কিন্তু তার আইপি অ্যাড্রেস বলা হয়। এখন সেই আইপিটাকে যদি আমরা একটা ডোমেইন নামের মধ্যে বা একটা সুন্দর নামের মধ্যে আবদ্ধ করি, যেন আমরা সহজেই সেটাকে মনে রাখতে পারি বা বুঝতে পারি, সেটা কিন্তু স্যার হচ্ছে ডোমেইন নাম। ঠিক আছে, তো ডোমেইন হচ্ছে মূলত একটা আইপি কে ঢেকে দেওয়ার কাজ করে বা সহজে মনে রাখার কাজ করে। ঠিক আছে, তা আমরা কি এখান থেকে আমরা কি বুঝলাম, যে একটা ওয়েবসাইটকে আমরা স্যার তার ডোমেইন নেম দিয়েও কিন্তু রিকল করতে পারি এবং তার আইপি দিয়ে কিন্তু আমরা রিকল করতে পারি। সাধারণত আইপিটা সংখ্যা হওয়ার জন্য আমরা কিন্তু মনে রাখি না বা মনে রাখতে চাই না, যেহেতু আমরা একটা নাম জানি এটা, সেটাকে আমরা নাম হিসেবে ইন্ডিকেট করি, তাই না? তাহলে এখানে কিন্তু ব্যাপারটা এটাই। কি বলেছে দেখো, ডোমেইন নেম হচ্ছে কোনো ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় নাম। ঠিক আছে, এখন উদাহরণস্বরূপ facebook.com এটা কিন্তু একটা ডোমেইন নাম। ঠিক আছে স্যার, এখন আমরা এর পরিবর্তে এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু তার ফেসবুকের আইপি অ্যাড্রেস, আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুকের ওয়েবসাইটকে ব্রাউজ করতে পারি, কিন্তু ফেসবুক স্যার নামটা সুন্দর এবং মনে রাখা সহজ তুলনামূলক এই আইপির সংখ্যাগুলো থেকে, তাই না? এই জন্য আমরা হচ্ছে এটাকে বেশি ব্যবহার করি। আচ্ছা এবার আসো, এই ডোমেইনটা কারা তৈরি করছে স্যার?
ডোমেইনটা হচ্ছে ICANN, এই কোম্পানি তৈরি করেছে। এটা হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেম অ্যান্ড নাম্বারস। এটা একটা আমেরিকান প্রতিষ্ঠান স্যার, একটা আমেরিকান প্রতিষ্ঠান। আচ্ছা, তো এখন আমরা ডোমেইনটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি স্যার? ডোমেইনটা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন আর একটা হচ্ছে থার্ড লেভেল বা হচ্ছে সাব ডোমেইন, যেটাকে আমরা নর্মালি সাব ডোমেইন বলে থাকি। এখন আসো এই টপ লেভেল ডোমেইনটা আসলে কি জিনিস। দেখো এখানে টপ লেভেল ডোমেইন বা TLD দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা কিন্তু স্যার বোঝা যায়। ঠিক আছে, এখন বলতে পারো স্যার তাহলে ধরন আসলে কি জিনিস এখানে। আমাদের যদি কোনো কোম্পানি থাকে, আমরা কিন্তু স্যার কোম্পানিটাকে যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে প্রেজেন্ট করি, তাহলে কিন্তু স্যার আমরা কিন্তু এখানে কি লিখবো, .com, আমরা কিন্তু edu লিখবো না, তাই না? তো এখানে একটু দেখো, এই যে আমি কথাটা বললাম, এটা আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কিন্তু কান্ট্রি ডোমেইন। একটু আগে আমরা বললাম যে কোনো একটা কোম্পানি যদি আমরা খুলি, আমরা কিন্তু এখানে .com নাম দিব স্যার, তাই না? বা যদি কোনো স্কুল বা কলেজের কোনো ওয়েবসাইট আমরা লঞ্চ করি, আমরা কিন্তু .edu দিব, .edu দিব। এই যে .edu বা .com, এটাই কিন্তু স্যার আমাদের জেনেরিক নেম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জেনেরিক নেম। দেখো এখানে আমরা কয়েকটা জেনেরিক ডোমেইনের নাম কিন্তু লিখে রেখেছি। যেমন .com স্যার মানে কি, .com কিন্তু স্যার বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিক আছে। আবার .net হচ্ছে স্যার নেটওয়ার্কিং প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমাদের এটা ব্যবহার করা হয়। আবার এডু কিন্তু স্যার কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে। ORG অর্গানাইজেশন বা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, ঠিক সিমিলার গভর্নমেন্ট সরকারি প্রতিষ্ঠান। এবং INT দ্বারা বুঝাই কি স্যার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এইগুলোকে আমরা জেনেরিক নাম বলে থাকি। এবং যদি আমরা কান্ট্রি ডোমেইন বলি, কান্ট্রি ডোমেইন কিন্তু স্যার একটা ওয়েবসাইট কোন দেশকে রিপ্রেজেন্ট করতেছে সেটা কিন্তু বুঝতে গেলে আমাকে কান্ট্রি ডোমেইনটাকে ব্যবহার করতে হয়, তাই না? যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, আমরা জানি google.com কিন্তু একটা গ্লোবাল ওয়েবসাইট। এখন যদি আমি শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করি বা বাংলাদেশ সার্ভারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু স্যার কি হবে, google.com.bd, তাই না? .bd। তাহলে এই যে আমরা .bdটাকে ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের কান্ট্রি ডোমেইন, ঠিক আছে। তাহলে এখানে এই দেখো, যেমন আমরা কয়টা কান্ট্রি ডোমেইন লিখে রেখেছি। BD মানে বাংলাদেশ, ইন হচ্ছে ইন্ডিয়া, RU রাশিয়া, CN হচ্ছে চায়না, তাই না? তো এখানে এখন আমরা কোনোটা জেনেরিক নাম ছাড়াও কিন্তু শুধুমাত্র কান্ট্রি ডোমেইন দিয়ে আমরা ওই ওয়েবসাইটটাকে তৈরি করতে পারি বা লঞ্চ করতে পারি। এক্ষেত্রে শুধুমাত্র আমরা ওই দেশ থেকেই সাইটটাকে ভিজিট করতে পারবো, কারণ আমরা ওই দেশের সার্ভারের সঙ্গে কিন্তু এটাকে আমি কানেক্ট করে রেখেছি। এটা কোনো গ্লোবাল সার্ভার না, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ছিল ডোমেইন এবং হচ্ছে IP।